নমস্কার, আমি ডক্টর বোধিসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বিনিয়োগকারীদের মন আপাতত একটু শান্ত হয়েছে বলেই ধরা যেতে পারে। বিগত 4টে ট্রেডিং ডে আমরা নিফটিকে উত্থানের পথে হাঁটতে দেখলাম। সেখানে নিফটি বলুন, সেন্সেক্স বলুন, বিভিন্ন ইন্ডাইসেস বলুন, সব কিছুতেই একটা রিলিফ র্যালি এসেছে, হোপ র্যালি এসেছে। আজকের মঙ্গলবার ছিল, সাপ্তাহিক নিফটির শর্ট কাভারিং হয়েছে। যাই বলুন না কেন, মার্কেট যে অতলে তলিয়ে যাচ্ছিল সেখান থেকে আবার জলের ওপর মুখ তুলে দেখছে বলা যেতে পারে। সবকিছু কি শান্ত হয়ে গেল? যুদ্ধ কি শেষ হয়ে গেল? কিসের এত উৎসাহ, কিসের এত উত্তেজনা বিনিয়োগকারীদের বা ট্রেডারদের মধ্যে? দাম কি হঠাৎ করে নিচে নেমে গেল? ইরান আমেরিকা ইসরায়েল যুদ্ধ কি থেমে গেল? উত্তর হচ্ছে এর কোনোটাই হয়নি। তেলের দাম কমা তো দূরের কথা, তেলের দাম উত্তরোত্তর বৃদ্ধি পেয়েই চলেছে। সেটা ব্রেন্ট ক্রুড বলুন বা ক্রুড অয়েল বলুন। আজকের দিনেও সকালের দিকে ব্রেন্ট এবং ক্রুড দুটোই পজিটিভ মুভমেন্ট দেখাচ্ছিল বটে, কিন্তু দিনের শেষে সেখানে হালকা একটা নেগেটিভ ফল আমরা দেখেছি। কিন্তু চিন্তা যায়নি, এটা নিশ্চিন্ত থাকুন। ইরান, ইসরায়েল, আমেরিকা কেউ তাদের গোঁ ছাড়ছে না। স্ট্রেট অফ হরমুজ বন্ধ হয়ে রয়েছে। সৌদি আরব, যারা ইউজুয়ালি এই বিভিন্ন অয়েল ইন্ডাইসেসগুলোর উপর একটা প্রিমিয়ামে তেল বিক্রি করতো, এখানে মাথায় রাখতে হবে যে ভারতবর্ষ সাধারণত ব্রেন্ট অয়েল ইন্ডেক্সটাকেই দেখে থাকে। সৌদি আরব এই যুদ্ধ শুরু হওয়ার আগে ইউজুয়ালি প্রতি ব্যারেল তেলে প্রায় $6 করে প্রিমিয়াম চার্জ করছিল। অর্থাৎ তোমার ইন্ডেক্সের বা ইন্ডাইসের যাই দাম থাকুক না কেন, তার উপর অতিরিক্ত প্রতি ব্যারেল মানে যারা কিনছেন তাদেরকে $6 করে দিতে হতো। এবার সৌদি আরব হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছে যে তারা 3 গুণ প্রিমিয়াম বৃদ্ধি করবে। 3 গুণ, অর্থাৎ ধরে রাখুন যে প্রতি ব্যারেল তেলে আরও অতিরিক্ত $18 কি তার সামান্য বেশি যারা কিনছেন তাদেরকে দিতে হবে প্রতি ব্যারেল। বুঝতে পারছেন এই মুহূর্তে যে স্পট কার্গো কি সাংঘাতিক দামি হয়ে উঠেছে। এবং যতদিন ক্রুড অয়েল এবং ব্রেন্ট ক্রুডের দাম চড়তে থাকবে, নিশ্চিন্ত থাকুন যে গালফ অয়েল অর্থাৎ মধ্যপ্রাচ্য থেকে যে বিভিন্ন দেশগুলো তেল রপ্তানি করে থাকে তারা প্রত্যেকেই একটা হাই প্রিমিয়াম চার্জ করবে। কারণ হিসাবে তারা দেখাবে যে যুদ্ধ চলছে, তেলকে ঠিকঠাক সরবরাহ করা যাচ্ছে না, ইরানের আঘাতের ফলে বিভিন্ন অয়েল টার্মিনাল, গ্যাস টার্মিনাল ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেটা ঘটছে ঘটনা, কিন্তু এর সুযোগটা এই মধ্যপ্রাচ্য দেশগুলো নিয়ে নিচ্ছে। আগের দিন আলোচনা করেছিলাম যে এই যুদ্ধের ফলে তেলের দাম বৃদ্ধি পেলে ভারতবর্ষের কি সাংঘাতিক অর্থনৈতিক ক্ষতি হতে পারে। কিন্তু এর সঙ্গে আরেকটা এমন বড় ক্ষতি হয়ে চলেছে যেটা আমাদের এই মুহূর্তে কল্পনারও বাইরে। সেটা হচ্ছে ফরেন রেমিটেন্স। অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশে ভারতীয়রা বসে রয়েছেন, তারা সেখানে বিদেশে রোজগার করছেন, রোজগারের একটি অংশ তারা ভারতবর্ষে পাঠিয়ে থাকেন নিজের পরিবারের কাছে। এই যে রোজগারের অংশটি তারা পাঠাচ্ছেন এটাকে বলা হয় রেমিটেন্স বা ফরেন রেমিটেন্স। আপনারা জানেন কি গোটা মধ্যপ্রাচ্যে এই 8টি দেশে, অর্থাৎ তার মধ্যে কাতার, কুয়েত, বাহারেন, ইরাক প্রভৃতি দেশ যে রয়েছে, ওমান, তাতে কতজন ভারতীয় বাস করে? শুনলে চমকে যাওয়ার মতন অবস্থা হবে আমাদের। 90 লক্ষ ভারতীয় মানুষ তারা গোটা মধ্যপ্রাচ্যে তারা নিজেদের জীবিকা নির্বাহ করে চলেছেন। এবং তারা প্রত্যেক বছর, বিশেষ করে এটা 24-25-এর এটা ডেটা, যে তারা ভারতবর্ষে $50 বিলিয়ন তারা রেমিটেন্স হিসাবে পাঠিয়েছেন। ধরে নিন আজ থেকে বছর 2 আগে প্রায় 4 লক্ষ কোটি টাকা তারা ভারতবর্ষে পাঠিয়েছেন কেবলমাত্র বিদেশ থেকে রোজগার করে, বিশেষত মধ্যপ্রাচ্য থেকে। হ্যাঁ, এটা ঘটনা যে যে রেমিটেন্স আসে বিদেশ থেকে তার 1/4 আসে আমেরিকা থেকে। আসলে 23% আসে আমেরিকা থেকে, অর্থাৎ আমেরিকা থেকে এই ভারতীয়রা সবচেয়ে বেশি রোজগার করে পাঠান বটে ভারতবর্ষে, কিন্তু মধ্যপ্রাচ্য পিছিয়ে নেই। এবার ভাবুন এই যে 90 লক্ষ মানুষ ভারতবর্ষের রয়েছেন মধ্যপ্রাচ্যে, তাদের উপর কত ফ্যামিলি মেম্বার ডিপেন্ডেন্ট। তারা যে টাকাটা পাঠাচ্ছেন এই টাকাটা কোথায় যাচ্ছে? খুব স্বাভাবিকভাবে তার পরিবার তারা খরচ করছেন। এক, ভারতের বিদেশি মুদ্রার ভান্ডার বৃদ্ধি পাচ্ছে। 2 নম্বর, এই টাকাটা
এই পরিবারের সদস্যরা তারা হয় গাড়ি কিনছেন, নয় জমি কিনছেন, নয় ফ্ল্যাট ক্রয় করছেন, নতুবা কনজিউমার ডিউরেবলস ক্রয় করছেন, ফাস্ট মুভিং কনজিউমার গুডস ক্রয় করছেন, সোনা কিনছেন। সোনা যারা বিদেশ থেকে যে ফরেন রেমিটেন্স আসে তার একটা বড় অংশ যায় সোনা কেনার ক্ষেত্রে। এইবার ভাবুন যে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ চলছে, বিভিন্ন দেশ যে ইরানের মিসাইল বা ড্রোনের আঘাতে ছিন্নভিন্ন হচ্ছে, তার ফলে ভারতীয়দের ওপর প্রভাব পড়ছে কি? উত্তর হচ্ছে বিলক্ষণ প্রভাব পড়ছে। যদি মধ্যপ্রাচ্যে তেলের ব্যবসা, গ্যাসের ব্যবসা সমস্যার মধ্যে পড়ে, প্রথম আঘাত আসবে এই ভারতীয় মানুষজনের ওপর। আশঙ্কাও এরকম তৈরি হচ্ছে যে এর মধ্যে কয়েক লক্ষ মানুষ তাদের চাকরি হারাতে পারেন, ফরেন রেমিটেন্সের পরিমাণ কমতে পারে। ভারতবর্ষের যে কোম্পানিগুলো যারা মধ্যপ্রাচ্যে এক্সপোর্ট করে থাকেন তাদের এক্সপোর্টের পরিমাণ কমতে পারে। এটা কিন্তু ফেলে দেওয়ার মতন ঘটনা নয়। কেবলমাত্র তেলের দাম বৃদ্ধি নয়, ফরেন রেমিটেন্সের ওপরও যে দারুণ আঘাত আসতে পারে এবং সেইটা আমাদের দেশের বিভিন্ন সেক্টরকে ক্ষতিগ্রস্ত করতে পারে, সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। পরপর 4 দিন নিফটিতে উত্থান, ভারতীয় শেয়ার বাজারে উত্থান, তেলের দাম কমেনি, ডলার উত্তরোত্তর শক্তিশালী হয়ে উঠছে, অর্থাৎ ডলার ইন্ডেক্সের কথা বলছি। ডলার ইন্ডেক্স কি? ডলার ইন্ডেক্স হচ্ছে বিভিন্ন বিদেশি মুদ্রার এগেনস্টে ডলার কিরম পারফরমেন্স করছে সেটার একটা ইঙ্গিত। ডলার বর্তমানে বিদেশি বিভিন্ন মুদ্রার এগেনস্টে অনেক শক্তিশালী হয়ে গেছে। বিগত 1 মাসে 2% ওপর ডলারের দাম বৃদ্ধি পেয়েছে অন্যান্য মুদ্রার তুলনায়। টাকা তো মার খেয়ে চলছিলই, হ্যাঁ, রিজার্ভ ব্যাংকের ইন্টারভেনশনের পর 95 টাকা প্রতি ডলার থেকে সেটা নেমে এসেছে আজকের 92 টাকা 90 পয়সার আশপাশে। কিছুটা চাপ মুক্ত হয়েছে টাকা। অদ্ভুত সমস্ত ঘটনা ঘটছে যেটা আগের সঙ্গে মেলানো যায় না। যুদ্ধ যখন হয় সোনার দাম সাধারণত সবসময় ঊর্ধ্বমুখী হয়, কারণ সোনাকে তখন সেফ হেভেন অ্যাসেট মনে করা হয়, একটা দারুণ হেজিং ইনস্ট্রুমেন্ট হিসাবে ধরা হয়। এই যুদ্ধের ক্ষেত্রে কি হচ্ছে? বিগত 1 মাস খেয়াল করে দেখুন, যুদ্ধ শুরু হয়েছে, এই বিগত 1 মাসে সোনার দাম ওপরে ওঠা তো দূরের কথা, 14% সোনার দাম কমে গিয়েছে, নিচে নেমেছে 14%। এই যুদ্ধের ফলে ডলার তরতর করে উপরে উঠছে। কেন জানেন? কেন ডলারের চাহিদা বাড়ছে? তার কারণ মধ্যপ্রাচ্য থেকে যে তেল বিভিন্ন দেশ কিনে থাকে সেটা ডলার ইন্ডেক্সড, এবং এর আগে মধ্যপ্রাচ্যের সঙ্গে আমেরিকার যে চুক্তি হয়েছিল অয়েল এম্বার্গোর পর, সেখানে যদি মধ্যপ্রাচ্য থেকে তেল কিনতে হয় সেটা কেবলমাত্র ডলারেই কিনতে হবে, এরকম একটা চুক্তি হয়েছিল। তেলের দাম যেই হু হু করে বৃদ্ধি পেয়ে গিয়েছে, ফেব্রুয়ারি মাসে $60 থেকে এখন $110 পৌঁছে গিয়েছে, তার জন্যে যারা তেল কিনছেন মধ্যপ্রাচ্য থেকে হোক বা বিশ্বের অন্যান্য দেশ থেকে হোক, তাদেরকে অতিরিক্ত ডলার গুণেগার দিতে হচ্ছে। প্রতি ব্যারেল তেলে অন্তত $50 বেশি গুণেগার দিতে হচ্ছে। সুতরাং যখন তেলের ডিমান্ড বাড়ছে এবং অতিরিক্ত দাম দিয়ে তেল কিনতে হচ্ছে, তাদের পেমেন্ট করতে হচ্ছে ডলারে, ডলারের ডিমান্ড বাড়ছে, ডলারের চাহিদা বাড়ছে। ভারতবর্ষে এই যে অয়েল মার্কেটিং কোম্পানিজগুলো রয়েছে, তারা যখন বিদেশ থেকে তেল কেনে তাদের কিন্তু ডলারে পেমেন্ট করতে হয়। তারা ডলার কার কাছ থেকে চেয়ে থাকে? তারা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কাছ থেকে ডলার ক্রয় করে থাকে। এবং যত দিন যাচ্ছে, যত তেলের দাম বৃদ্ধি পাচ্ছে, তত ডলার শক্তিশালী হচ্ছে, কারণ ডলারের ডিমান্ড বাড়ছে। এই অয়েল মার্কেটিং কোম্পানিজগুলো অতিরিক্ত ডলারের ডিমান্ড করছে আরবিআইয়ের কাছ থেকে। ডলার সেটা হু হু করে বৃদ্ধি পেয়ে চলেছে। ডোনাল্ড ট্রাম্প তিনি তার এই পাগলামির মাধ্যমে ডলারকে শক্তিশালী করে দিয়েছেন। দেখুন যে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা তারা তো লাগাতার ভারতীয় শেয়ার বাজারে বিক্রি করে চলেছেন, তারাও কিন্তু বিপুল পরিমাণ ডলার তাদের সঙ্গে নিয়ে চলে গিয়েছেন। এবং তারা এই যে টাকাটা ভারতীয় শেয়ার বাজারে যে শেয়ার বিক্রি করছেন, যে টাকাটা তারা তুলছেন, সেই টাকাটা নিয়ে তারা কোথায় ইনভেস্ট করছেন? স্বাভাবিকভাবে সোনা তারা কিনছেন না। সোনা ইউজুয়ালি কিনছেন এখন বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক, যেরকম ভারতবর্ষের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা বিশ্বের অন্যান্য যেমন পোল্যান্ড, টার্কি প্রভৃতি। যদিও টার্কি সম্প্রতিকালে কিছু সোনা তারা বিক্রি করেছে। এই যে টাকাটা তারা গিয়ে সরাসরি বিনিয়োগ করছে আমেরিকান বন্ডে, অথচ এই যুদ্ধের ফলে, এই তেলের দাম বৃদ্ধির ফলে আমেরিকান বন্ডে
বন্ড ইল্ড অত্যন্ত হাই হয়ে গিয়েছিল, অর্থাৎ বন্ডও লোকে বিক্রি করছিল। সেখানে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা তারা দেখেছে বন্ড ইল্ড দারুণ অ্যাট্রাকটিভ হয়ে উঠেছে, আমেরিকান বন্ড 10 ইয়ার্স বন্ড ইল্ড, মানে 10 ইয়ার্স বন্ড, এবং তারা গিয়ে সরাসরি আমেরিকার বন্ডে তারা ইনভেস্ট করে দিচ্ছে। কারণ তারা জানে যে সোনাতে তারা ইনভেস্ট করতে পারেন, কিন্তু সোনাতে তার কাউন্টার পার্টির রিস্ক নেই, কিন্তু বন্ডে ইল্ড রয়েছে। বন্ড তাদের নিয়মিত একটা রোজগার তৈরি করে দেবে, অর্থাৎ যতদিন যুদ্ধ চলবে, যতদিন তেলের দাম বৃদ্ধি হবে, ততদিন তারা এমন কিছুতে ইনভেস্ট করে বসে থাকছে যেখানে তারা ভালো ইল্ড পাবে, এবং সেক্ষেত্রে আমেরিকান বন্ডের থেকে বেটার আর কোন ইনভেস্টমেন্ট হতে পারে, এটা তারা আপাতত মনে করছে। ভারতীয় শেয়ার বাজারে আজকের বিভিন্ন ইন্ডাইসেসে হালকা হলেও উত্থান এসেছে, যদিও নিফটি এবং সেন্সেক্সটাই সবচেয়ে ইন্টারেস্টিং। নিফটি আজকে 23,000-এর ওপর বন্ধ হয়েছে, প্রায় 160 পয়েন্টের ওপর উত্থান। সেন্সেক্স প্রায় 74,500-এর ওপর বন্ধ হয়েছে। যে মেটালস, বিএসসি মেটালস এক সময় মিড মার্কেট ডেটা বলছি, চেঞ্জ হতে পারে, 1.15% উত্থান নিয়ে ট্রেড করছিল। নিফটি আইটি, যুদ্ধ চলাকালীন নিফটি আইটি সবচেয়ে বেশি রেজিলিয়েন্স দেখিয়েছে বলা যেতে পারে, 2.21% উত্থান আজকের। ডলারের দাম যত বৃদ্ধি পাবে, যে এক্সপোর্টমুখী কোম্পানিগুলো রয়েছে তাদের ফরেক্স গেন হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে, তাদের প্রফিটেবিলিটি বৃদ্ধি হওয়ার বেশি সম্ভাবনা রয়েছে। সুতরাং আইটি এবং ফার্মা, যেহেতু ভারতবর্ষের সবচেয়ে বেশি পরিমাণ পণ্য তারা বা সফটওয়্যার বা সার্ভিসেস তার বিদেশে রপ্তানি করে থাকে, এই দুটো সেক্টর এই ডলারের ক্রমাগত শক্তিশালী হওয়ার ফলে তাদের প্রফিটেবিলিটি বৃদ্ধি হওয়ার সম্ভাবনাটাই বেশি। ক্যাপিটাল গুডস আজকে হালকা প্রায় 8% উত্থান। নিফটি অটো প্রায় ফ্ল্যাট উইথ পজিটিভ বায়াস। নিফটি পিএসইউ ব্যাংকসগুলো বিগত কাল দারুণ উত্থান দেখেছিল, আজকের মানে লাস্ট ট্রেডিং ডেতে আজকে কিন্তু প্রফিট বুকিং হয়েছে, প্রায় 0.68% পতন নিয়ে ট্রেড করছিল। ফাস্ট মুভিং কনজিউমার গুডস আইটিসি খুব ভালো পারফর্ম করেছে, 1%-এর উপর উত্থান নিয়ে ট্রেড করছিল, সেখানে প্রায় 0.1% উত্থান দেখেছে নিফটি ফাস্ট মুভিং কনজিউমার গুডস। যেহেতু গোটা কমোডিটি মার্কেটসে মেটালসগুলো আজকের আবার উত্থান দেখা শুরু করেছিল, সেটা রূপো বলুন, সোনা বলুন, কপার বলুন, তার ফলে আজকে নিফটি মেটালসে আমরা একটা উত্থান দেখেছি, প্রায় 1.5%-এর উপর উত্থান নিয়ে ট্রেড করছিল এই সেক্টরটি। নিফটি ডিফেন্স, সেটা যুদ্ধ শুরু হওয়ার পর বেশ কয়েকটা ট্রেডিং ডে তারা ভীষণ নির্জীব হয়েছিল, এমনকি নেগেটিভ বায়াস নিয়ে ট্রেড করছিল, কিন্তু বিগত 2-3 দিন ধরে যদি খেয়াল করে দেখেন, নিফটি ডিফেন্সে একটা হঠাৎ করে একটা পজিটিভ মোমেন্টাম আসা শুরু হয়েছে। ক্যাপিটাল মার্কেটস বিগত কয়েকদিন ধরে পজিটিভ মোমেন্টাম দেখাচ্ছিল বটে, আজকের হালকা কারেকশন, প্রায় 8% কারেকশন নিয়ে শেষ পর্যন্ত ট্রেড করেছে। আজকের দিনে সবচেয়ে বেশি উত্থান যেগুলো দেখেছে, উল্লেখযোগ্য উত্থান, তার মধ্যে এমফ্যাসিস প্রায় 4.3%, বেদান্ত প্রায় 3.5%, উইপ্রো প্রায় 3.4%। উইপ্রো একটা বড় অর্ডার পেয়েছে $1 বিলিয়ন, এর ফলে উইপ্রোতে একটা উৎসাহ দেখা গেছে বিনিয়োগকারীদের। বেদান্ত তারা ডিমার্জার করতে চলেছে, 6টা নতুন কোম্পানিতে ভাগ হবে বেদান্ত। পর পর 4 দিন আমাদের শেয়ার বাজার উঠল, ভালো কথা। তেলের দাম কমলো কি? উত্তর হচ্ছে না, তেলের দাম বৃদ্ধি পেয়ে চলেছে। সতর্ক থাকা উচিত, অবশ্যই সতর্ক থাকা উচিত আমাদের, কারণ একটা কথাই রয়েছে বাংলায়, ঘরে পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়। সুতরাং যারা এর আগেও যুদ্ধ দেখেছেন, যারাও ইকোনমিক কোল্যাপস দেখেছেন, ইকোনমিক ডাউনটার্ন দেখেছেন, যারা মহামারী দেখেছেন, তারা জানেন যে সবসময় শেয়ার বাজারে র্যালি হলেই যে মার্কেট খুব একটা ভালো অবস্থায় রয়েছে বা অর্থনীতি খুব একটা ভালো অবস্থায় রয়েছে এমনটি নাও হতে পারে। ইরান, আমেরিকা তারা নাকি যুদ্ধ বিরতি ঘোষণা করতে চলেছে, এই আশা বিগত 48 ঘন্টায় বিভিন্ন নিউজ মিডিয়াতে ভাসিয়ে দেওয়া হয়েছে। ইরান ছাড়া অস্বীকার করছে, আমেরিকার প্রেসিডেন্ট বারবার বলে চলেছেন যুদ্ধবিরতি তো হবেই, তাদের করতেই হবে। স্ট্রেট অফ হরমুজ যদি খুলে তারা না দেয়, তাহলে তাদেরকে গুঁড়িয়ে দেবো, তাদের প্রস্তর যুগে পাঠিয়ে দেবো। কোনোটাই আমাদের ভারতের অর্থনীতির জন্য ভালো নয়। যুদ্ধ থামাতেই হবে, নইলে ভারতীয়রাই সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হবে। মধ্যপ্রাচ্য অশান্ত হলে ভারতবর্ষ কি ভালো থাকবে? উত্তর হচ্ছে না। স্ট্যান্ডার্ড ডিসক্লোজার, যে কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম, হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে। ভবিষ্যতে যদি নতুন করে কিনি বা বিনিয়োগ করি, আগাম বিজ্ঞপ্তিতে কিনতে বা বিক্রি করতে পারবো না। স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল। বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্ট অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারে বাই সেল, রিকমেন্ডেশন, সাজেশন, অ্যাডভাইস এমনকি ইনফ্লুয়েন্স করার প্রচেষ্টা নেই।
আমার কথা শুনে যদি কোনো শেয়ার বা কোনো অ্যাসেটে বাই সেল সিদ্ধান্ত নেন, ক্ষতির মুখোমুখি হতে পারেন। সুতরাং সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বা নিজের ডিউ ডিলিজেন্স করবেন, সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন। সবশেষে যেটা বলি, যদি এই ধরনের এপিসোড আপনাদের ভালো লাগে, প্লিজ একটা লাইক দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং যদি সত্যি মনে হয় আমার বাঙালি ভাই বোনদের জীবনে একটুখানি ভ্যালু অ্যাড করতে পেরেছি, প্লিজ নিজের গ্রুপে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন, যাতে বহু বাঙালি বিনিয়োগকারীর কাছে এই ধরনের এপিসোড পৌঁছে যায়। আজকের জন্য নমস্কার।